Assalamu alaikum warahmatullah. Hello everyone, this is Tanvir Hossain and welcome to Bright Update YouTube channel. তো বন্ধুরা বরাবরের মতোই আজকে নিয়ে এসেছি জিরো টু হিরো এমএস ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 4 নিয়ে। আজকের 4 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব পেজ লেআউট মেনু নিয়ে। আমাদের পেজ লেআউট মেনুর ভিতরে রয়েছে থিমস, পেজ সেটআপ, পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ, তারপর হচ্ছে এটা কি অ্যারেঞ্জ রয়েছে। এরপর আমাদের এখানে দেখেন অনেকগুলো অপশনই রয়েছে। তো আমরা কাজ শুরু করছি একদম প্রথম থেকে। আমাদের প্রথমে যেটা রয়েছে থিমস এর কাজ কি? থিমস হচ্ছে আমাদের এইখানে এখন নো থিমস হিসাবে রয়েছে পেজটি। আমরা পেজে বিভিন্ন থিমস ইউজ করতে পারবো। এটা আমরা কখন আমি এখানে কিছু টেক্সট অ্যাড করে নিই। দেখেন আমাদের এখানে অনেকগুলো থিম রয়েছে। আপনি থিমসের উপরে মাউসটা কার্সারটা যদি নাড়াচাড়া করেন এবং লেখাগুলোর দিকে তাকান তাহলে দেখবেন লেখাগুলো পরিবর্তন হচ্ছে। এখানে এটা বুঝবেন না যে এটা ফন্ট পরিবর্তন হচ্ছে, ফন্ট না, এখানে থিম পরিবর্তন হচ্ছে। এখানে থিমসের আওতায় ফন্ট রয়েছে, দেখাচ্ছি। এইটা হচ্ছে থিমসের কালার, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। থিমসের ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবেন। থিমসের ইফেক্ট এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এ হচ্ছে থিমসের বিষয়। এরপর আমাদের রয়েছে মার্জিন। পেজ সেটআপের আওতায় মার্জিন রয়েছে। মার্জিন হচ্ছে আমাদের পেজের, আমরা যখন একটি পৃষ্ঠায় স্কেল করি সেম এরকম। যেমন এখানে স্কেল রয়েছে, দেখেন যদি নর্মালি আমরা যাই তাহলে এখানে টপ মানে উপর, বাটম মানে নিচে, অর্থাৎ উপরে নিচে বামে ডানে সব সাইডে 1 ইঞ্চি করে গ্যাপ রয়েছে। যেমন এখানে দেখেন, এখানে অনেক জায়গা মেরে ফেলছে। দেখেন এইখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত বাদ পড়বে প্রিন্টের পরে, এখান থেকে এতটুক পর্যন্ত বাদ পড়বে, এরপর নিচে এখান থেকে এতটুক পর্যন্ত বাদ পড়ে যাবে। আপনি একটু রুলারের দিকে লক্ষ্য করলে খেয়াল করবেন। আপনার রুলার না থাকলে Ctrl+R বাটনটি ক্লিক করবেন, রুলার চলে আসবে। তো এই হচ্ছে মার্জিন। এরপর আমরা এখানে ন্যারো দিই, তাহলে একটু মার্জিনের দিকে খেয়াল করবেন, এটা কমে যাবে। ন্যারো দেখলেন একদম কমে গিয়েছে। তো আমাদের ন্যারোতে কত আছে দেখেন, 0.5 ইঞ্চি। 0.5 ইঞ্চি অর্থাৎ একবারেই 5 পয়েন্ট, আমরা যেটাকে বলি, আমরা বাংলা ভাষায় সুতি বলি আর কি, 5 সুতা। তো এটাই। এরপর হচ্ছে দেখেন আমাদের মার্জিন শেষ। এরপর হচ্ছে আচ্ছা, মার্জিনের আওতায় এখানে কাস্টম মার্জিন আপনি নিতে পারবেন। চাচ্ছেন যে আমার এখানে তো হচ্ছে না, আমি কাস্টমভাবে সাইজ নেব, তাহলে কাস্টম মার্জিনে গিয়ে আপনি এখানে কত ইঞ্চি নিতে চান বা কতটুকু নিতে চান এটা এখান থেকে লিখে উপরে নিচে বা বামে ডানে কতটুকু নিতে চান লিখবেন। পেজটাকে কী আকৃতিতে রাখবেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন, পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট হচ্ছে লম্বালম্বি খাড়া খাড়া, আর ল্যান্ডস্কেপ হচ্ছে পাশাপাশি অর্থাৎ শোয়ানো। এরপর আমাদের এখানে ফেফার রয়েছে, ফেফার সিলেক্ট করতে পারবেন। লেআউটে আরও অনেকগুলো সেটিংস রয়েছে, এগুলো এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। এরপর আমাদের রয়েছে ওরিয়েন্টেশন, এখানে সেম বিষয়টা পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ যেটা বুঝিয়েছি। এরপর সাইজ রয়েছে, এখান থেকে পেজের সাইজ আমরা সাধারণত লেটার ইউজ করি, দেন A4 অ্যান্ড লিগ্যালটা ইউজ করি কিনা আমি এখন ইউজ করি নাই কখনো। লিগ্যালটা বাংলাদেশে এখন আছে কিনা শিওর জানি না, থাকলে আপনারা ইউজ করবেন, সমস্যা নেই। এরপর হচ্ছে কলাম, এখানে 1 কলাম আছে, 2 আছে, 3 আছে। এরপর লেফট রাইট, অর্থাৎ 1 কলামটা হচ্ছে এক পাশ থেকে লিখতে পারবেন। এরপর 2 কলাম হচ্ছে আপনি এই পেজটাকে 2 ভাগ করে ফেলতে পারবেন, 2 ভাগ করে 2 পাশে 2 ভাগে লিখে নিতে পারবেন, লিখতে পারবেন। 3 হচ্ছে সেমভাবে 3টা ভাগ হবে। আর লেফট হচ্ছে, লেফট যেহেতু বাম, তাহলে আমাদের বাম দিকে থাকবে চিকন একটা অংশ আর বাকিটা অংশ থাকবে ডানে। আর রাইট হচ্ছে আপনার ডান সাইডে চিকন অংশটা থাকবে আর বাম সাইডে বড় অংশটা থাকবে। এখানে একটু লক্ষ্য করলে দেখছেন কিনা জানি না পিকচারটা,
এরপর আমাদের এখানে রয়েছে ব্রেক্স। এটা দেখবেন, মনে করেন এখানে আমাদের এক পাশে একটা লেখা লিখছি, হ্যাঁ, এখান থেকে এই লেখার পরবর্তী মার্ক নিয়ে আমরা যদি এই পাশে লিখতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করব। এবং এটাতে ক্লিক করার পর নেক্সট একটা পেজ চলে আসবে, দেখেন এই যে নেক্সট পেজ চলে আসছে। এরপর এখানে লেখার পর প্রিন্টের পর এখানে এটা এই পাশে শো করবে। এগুলো নিয়ে পরে বিস্তারিত একটা টিউটোরিয়াল আমি নেব, সমস্যা নাই, কোর্স শেষে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এরপর আমাদের রয়েছে পেজ ব্যাকগ্রাউন্ডের আওতায় রয়েছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা কি? ওয়াটারমার্কটা হচ্ছে আমাদের ডকুমেন্টের উপরে যদি কোনো লেখাকে উপস্থাপন করতে চাই, ভাষাতে চাই, যেমন আমি এখানে যে ডোন্ট কপিটা নিই, তাহলে দেখেন এই আকৃতিতে চলে আসছে। যদি আমি এটা বাঁকা করতে চাই তাহলে বাঁকা দিয়ে দেবো, তাহলে এটা বাঁকা হবে। এরপর আমি চাইছি এখানে ডোন্ট কপি থাকবে না, এখানে আমার নাম থাকবে বা আমার প্রতিষ্ঠানের নাম থাকবে। সেই ক্ষেত্রে আবার ওয়াটারমার্কে আমরা যাব, দেন কাস্টম ওয়াটারমার্ক। এখানে গিয়ে আমরা যদি পিকচার ইনসার্ট করতে চাই তাহলে পিকচারে সিলেক্ট করে একটা পিকচার নেব এখান থেকে। যদি আমরা যেহেতু পিকচার নেব না, আমরা টেক্সট নেব, তাহলে টেক্সট নিয়ে এখান থেকে আপনার এই লেখাটাকে উঠিয়ে আপনি কি দিবেন সেটা এখানে দিবেন। যেমন ব্রাইট আপডেট যদি লিখি, এরপর এখানে আপনি কালার দিতে পারবেন। অন্যান্য কালার দিলে বেশি ভালো লাগবে না, সাদার মধ্যে একটু গাঢ়টা দিতে পারেন। এরপর এই জিনিসটাকে আমি বলি, আমি আগে অ্যাপ্লাই দিয়ে এটা বসাই। এখানে দেখেন এটা একটু কম বোঝা যাচ্ছে না লেখাটা, এই চিক মার্কটাকে উঠিয়ে দেবেন। উঠিয়ে দিয়ে দেন অ্যাপ্লাই দেবেন, দেখবেন যে এটা আরও গাঢ় হবে। দেখছেন আরও বোল্ড হয়ে গিয়েছে। এটা হচ্ছে মূলত ওয়াটারমার্কের। এরপরে লেআউট আপনি নিতে পারবেন, হরিজন্টাল নিতে পারবেন, বা এগুলো প্রয়োজন পড়ে না, না নিলে চলে। গেল ওয়াটারমার্ক। পেজ কালারটা হচ্ছে আপনি পেজে বিভিন্ন কালার করতে পারবেন। দেখেন এখানে একটু হাত নাড়ালে বুঝতে পারবেন বিভিন্ন কালার হচ্ছে। এগুলো আপনি দেখে দেখে আপনার কোনটা প্রয়োজন সেটা নেবেন। পেজ বর্ডার, পেজ বর্ডারটাকে আমি বলি আগে। এই যে পেজের চারপাশে যদি কোনো ডিজাইন নিতে চান বর্ডারের মতো, এখান থেকে নিতে পারবেন। যেমন আমি যদি এইটা নিই তাহলে 3Dটা যদি নিই, ওকে, দেখেন চারপাশে একটা বর্ডার চলে আসছে, অর্থাৎ বর্ডারের ভিতর থেকে কিন্তু লিখতে পারবো, বাইরে থেকে লিখতে পারবো না। আমি বর্ডারটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের প্যারাগ্রাফ লেখার সময় এই জিনিসটা প্রয়োজন হয়, স্পেসিং। স্পেসিংটা হচ্ছে লেফট থেকে আপনার লেখার স্পেসিংটা কতটুক হবে এবং রাইট থেকে কতটুক হবে, ওপর থেকে কতটুক হবে, নিচ থেকে কতটুক হবে, ঠিক আছে? এইগুলো আপনারা একটু পার্সেন্টেজটা দিয়ে দেবেন, কত ফিট বা কত ইঞ্চ। এরপর এখানে আছে দেখেন, আচ্ছা আমি একটু ছোটো করে নিই, হ্যাঁ, আমার স্ক্রিনে একটু সমস্যা, তো এর জন্য হঠাৎ স্ক্রিনটা সমস্যা হয়ে গিয়েছিল। হ্যাঁ, একটু বলি। এখানে আছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জের মধ্যে রয়েছে পজিশন। তাহলে আমাদের পজিশনটা হচ্ছে আমরা যখন এখানে অনেকগুলো লেখা লিখব, হ্যাঁ, অনেকগুলো লেখা যখন লিখব, দেন আমরা অনেক সময় খেয়াল করেছি কি আমাদের লেখার মাঝখানে একটা পিকচার ইনসার্ট করতে হয়। সেই পিকচারটা আমরা যখন নিয়ে আসি তখন লেখাগুলো এলোমেলো হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা পজিশনটাকে ইউজ করব। তার আগে আমাদেরকে একটা পিকচার আনতে হবে। সার্ট পিকচার, ওকে, আমরা এই যেমন আমরা এই পিকচারটা নিয়ে আসলাম, হ্যাঁ, এটা একটা কম্পিউটার ব্যাকগ্রাউন্ড। যেমন দেখেন এটাকে কিন্তু এখানে আনার পর এই লেখাটা এদিকে চলে যাচ্ছে। যখন আমরা এটা পজিশনটাকে ইউজ করব, দেখেন এখানে অনেকগুলো পজিশন আছে, আপনি কোন পজিশনে এটাকে রাখতে চাচ্ছেন। আমরা যদি এইখানে রাখতে চাই বা মাঝখানে রাখতে চাই, আমরা এখানে মাঝখানে এটা রয়ে গেছে। এরপর কিছু লিখতে চাইলে ইন্টার দিবেন, দেখেন একদম পিকচারের
এই পাশ থেকে কিন্তু লেখাটা শুরু হয়েছে। আমরা এটা যদি পজিশনটা যদি না সেট করতাম তাহলে লেখা এখানে আসতো, পিকচারটা আরও নিচে চলে যেত, মানে আমরা পিকচারটাকে সঠিক স্থানে স্থাপন করতে পারতাম না। এটা হচ্ছে মূল কারণ। ওকে, তো এখানে আমাদের যেটা আছে এটা হচ্ছে ওয়ার্ড টেক্সট, এটাও সেম বিষয়। যেমন আমরা যদি দেখি, আমরা যদি আবার একটা পিকচার ইনসার্ট করি, ওকে, এই যে দেখেন অনেক সময় আমরা এটাকে নাড়াতে পারছি না, দেখেন যত চেষ্টা করেও কিন্তু আমরা নাড়াতে পারছি না। এরপর আমরা এখানে আগে একটু লেখা লিখি, হ্যাঁ, এরপর আমরা যদি এখানে ওয়ার্ড টেক্সট যদি ক্লিক করি, এখানে অনেকগুলো আছে, দেখেন এখানে হচ্ছে স্কোয়ার, আপনি এটাকে লেখার মাঝখানে রাখবেন, তাহলে স্কোয়ার দিন, দেন এখানে নড়বে, তবে এখানে কিছু যদি আপনি লিখেন, হ্যাঁ, যেমন আপনি এটাকে লেখার উপরে নিলে লেখাটা সরে যাচ্ছে। এখন আপনি যদি এখান থেকে এটাকে টপ অ্যান্ড বটম, সরি এটা না, ইন ফ্রন্ট অফ টেক্সট, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ টেক্সট যদি দেন তাহলে দেখেন এটা লেখার উপরে চলে যাচ্ছে কিন্তু লেখাটা দেখা যাচ্ছে না। এরপর আপনি এটাকে যদি বিহাইন্ড টেক্সট দেন তাহলে লেখার উপরে যাচ্ছে কিন্তু লেখাটাও দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখেন লেখাটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের লেখাটা। তো এই হচ্ছে ওয়ার্ড টেক্সট এর কাজ। এরপর আমাদের যেটা রয়েছে, এরপর এগুলা সেম ব্যাপার। আমরা যদি কোনো লেয়ারকে উপরে নিচে করতে চাই, যেমন আমরা দুইটা পিকচার নিয়েছি, এই পিকচারের একটা পিকচার উপরে থাকবে, একটা পিকচার নিচে থাকবে, সেটার ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। এই ছাড়া এখানে আর কোনো কাজ নেই। এগুলো হচ্ছে অ্যাঙ্গেল। আপনি দুইটা পিকচারকে যদি একসাথে করতে চান, এখানে গ্রুপ অপশনটা আছে, গ্রুপে ক্লিক করলে এটা দুইটা একসাথে হয়ে যাবে। যেমন আমি দেখিয়ে দিই, যেহেতু এটা একটা কোর্স, হ্যাঁ, আমি এখান থেকে শেপ নিচ্ছি দুইটা, এই যে একটা শেপ নিলাম, এটাকে আর একটা শেপ নিলাম, আচ্ছা এখানে দুইটা শেপ নিলাম, হ্যাঁ। এখন আমরা শুধু এটাকে আলাদা নাড়তে পারছি এখন, বা শুধু এটাকে আলাদা নাড়তে পারছি। যখন আমরা দুইটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে গ্রুপ করে দেব, হ্যাঁ, দেখেন, সরি, আমরা আগে ইয়াতে যে পেজ লেআউটে গিয়ে এই যে গ্রুপ, ওকে, তাহলে দেখেন এখানে আমরা, আচ্ছা গ্রুপ হয় নাই, এই যে এটা গ্রুপ হয়ে গিয়েছে না, দুইটাকে একসাথে কিন্তু আমরা নাড়তে পারছি। এখন চাইলে সিঙ্গেল করা যাচ্ছে না। সিঙ্গেল কখন করতে পারবে? যখন একটা ক্লিক করলাম ব্যাস, এরপর যখন আবার ডাবল ক্লিক করব তখন দুইটা সিঙ্গেল হবে, দেখেন। ওকে, এরপর দুইটাকে আবার নাড়তে পারছি। গ্রুপ কিন্তু ছাড়া নাই, আপনি ভাববেন না যে গ্রুপ ছেড়ে দিচ্ছে। এই যে বাইরে ক্লিক করেন, আবার এখানে ক্লিক করেন, দুইটাই গ্রুপ, দেখেন খুব সুন্দর একটা কাজ। তো এইটার কাজটা হচ্ছে মূলত এই বিষয়টা। তো আশা করছি আজকের পার্টটা আপনারা খুব ভালোভাবে বুঝেছেন, এবং যদি না বুঝেন ভিডিওটি একটু রিপিট করে দেখবেন, আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি বললি মাইক্রোসফট অফিসের প্রত্যেকটা প্রোগ্রাম হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভরশীল। আপনি যতই এক্সপার্ট হন, আপনি 1 মাস এটার পিছনে সময় না দিয়ে দেখেন আপনি কত নন এক্সপার্ট হয়ে গেছেন, আপনি সেটা বুঝতে পারবেন। সো এখান থেকে প্র্যাকটিস বাদ করা যাবে না। আপনি ভাববেন যে আমি তো এক্সপার্ট, আমি আবার কেন এটা নিয়ে পড়ে থাকবো? আপনি পড়ে থাকবেন, কাজ থাক আর না থাক, কাজ করেন আর না করেন, প্র্যাকটিসের উপরে রাখবেন। কাজ শিখে যাওয়ার পরেও প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না থাকলে এই জিনিসটিগুলো আপনার মাথায় থাকবে না। কারণ আপনি দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো কাজ, অনেকগুলো টুলস ইউজ করতে হয়। একজন গ্রাফিক ডিজাইনারও এতগুলো টুলস সে ইউজ করতে হয় না। আমরা এখানে যতটুকু টুলস এখানে ইউজ করি, এখানে তো কোনো এগুলো কোনো টুলসই না, আরও অনেকগুলো টুলস আছে। দেখেন অনেক ভারী ভারী টুলস আমাদের সামনে রয়ে গিয়েছে, সেগুলো নিয়েও তো কাজ করতে হবে। সো একটা পার্ট আপনি শেষ করে ফেলবেন, এটা আপনার জন্য সহজ হয়ে যাবে।
তো এই জন্য বলছি বাসায় একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর কি বলবো, অবশ্যই ভিডিও ভালো লাগলে তো লাইক করবেন। আর আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে পরবর্তী টিউটোরিয়াল আনার জন্য খুবই উৎসাহিত করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে শৌকরা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন। সেক্ষেত্রে হবে কি, আপনার আপলোড করার সাথে সাথে কন্টেন্টগুলো সবার আগে পেয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।